ক্ষুদ্রকালে একটা বিখ্যাত সার্কাস পার্টি ছিল, নাম ছিল দ্য গ্রেট রওশন সার্কাস। এখনো আছে কলে। বিশাল তাবু টাবু টাঙায় সার্কাস দেখাইতো, বাঘ ভাল্লুক হাতি ঘোড়া এগুলো দিয়ে সার্কাস দেখানো তো ছিলই। তারপরে ছিল অ্যাক্রোবেটিক, শূন্যের ডিগবাজি দিয়ে নানা কসরত করা। আমার পছন্দ ছিল ওই সার্কাসের জোকার। আমার ধারণা সার্কাস দেখতে যারা যাইতো তারা ওই জোকারের পারফরমেন্স দেখতে যাইতো। জোকারের একটা দুর্দান্ত সিকোয়েন্স ছিল ওই রওশন সার্কাসে। সেটা হইতেছে ঘোড়ার দাঁত দেখে ঘোড়ার বয়স কইবে। তো ঘোড়ার দাঁত দেখতে যে লেজ তুলিছে, তো মুখ কাছে নিয়ে কয় এক কি গন্ধরে দাঁত মাজে না। তো জোকার কিন্তু অ্যাক্রোবেটিক করতো, অন্যান্য পারফর্মাররা যা যা করতো তাই করতো। কিন্তু জোকার আর পারফর্মারের মধ্যে পার্থক্য জানেন না? আসেন এটা বুঝে দেখি। জোকার আর পারফর্মার দুইজনেই একই জিনিস পারফর্ম করে। পারফর্মার নিখুঁত ভাবে শেষ করে তার পারফরমেন্স, কিন্তু জোকার এটা শেষ করতে যায় আইসা শেষে ভজঘট বানায় ফেলে, আর পারফরমেন্স শেষ করতে পারে না। এমন ভাবে শেষ করে যে তার পারফরমেন্স ফলে একটা হাস্যকর বিষয় হয়ে ওঠে। জোকার কিন্তু আসলে পারফর্মার না, সে পারফর্মারে অনুকরণ করে। সে জানে কিভাবে করতে হয়, কিন্তু সে কমপ্লিট করতে পারে না, শেষ করতে পারে না। শেষ মুহূর্তে যায় সব ভজঘট বানায় ফেলে। এটাই জোকারের আসল চরিত্র। সার্কাসে জোকারের দরকার আছে, কারণ মানুষ হাসতে চায়। কিন্তু যদি সার্কাসে জোকারই প্রধান পারফর্মার হয়ে যায়, তখন সার্কাস আর সার্কাস থাকে না, সেটা হয়ে যায় এক ধরনের বিশৃঙ্খলা। আর সবচেয়ে বড় সমস্যা হয় তখন যখন জোকার নিজে বিশ্বাস করা শুরু করে সে আসলে পারফর্মার। তখন সে আর হাসির বিষয় থাকে না, তখন সে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ যে মানুষ কাজটা পারে না কিন্তু মনে করে সে পারে, তার হাতে যদি মঞ্চটাই চলে যায় তখন তো পুরো পারফরমেন্সটাই নষ্ট হয়ে যায়। বয়স বাড়ল, সার্কাসের দল উধাও হয়ে গেল, তখন জোকার নাই হয়ে গেল। আমি দুই হাত তুলে কইলাম, খোদার দরবারে ফরিয়াদ জানাইলাম, হে খোদা, তুমি আমার জীবন থেকে নির্মল আনন্দ কেন কাইরে নিলা? তুমি কেন এত বেরহম? খোদা তালা এতদিনে মুখ তুলে চাইছে। বাংলাদেশের রাজনীতি হয়ে উঠছে এক সার্কাসের রঙ্গমঞ্চ, আর বিএনপি হয়েছে জোকার। বেনে বেনে করছি না, আসলে এই যে জোকারি করতেছে এ প্রমাণ আমি দিতেছি, এবং এই জোকারির পরিণতি কি সেটাও আমি এপিসোডের শেষে কয়ে দিব। আসেন বিএনপির কয়েকটা জোকারি দেখি। কিছু সার্কাস বিএনপি নিজে করিচ্ছে, আর কিছু সার্কাস বিএনপির আশকারা পেয়ে অন্যরা করতেছে। এই যে দেখেন সুপ্পু জাইমা রহমানকে 2 বার সালাম দেয়, দেখিছেন? দেখেন। ভাগ্য ভালো জাইমা রহমান মেয়ের বয়সী, তাই 2 বার সালাম দিয়া থেমে গেছে সুপ্পু। উঠি যদি জোবায়দা রহমান গেলহিনী না, আমি শিওর ও 2 বার সালাম দিয়া থামতো না, ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়া ফেলতো। হাসিনার পদধূলি নিতে পারে না, এই জন্য ওর মনে দুঃখ ছিল, সব ধুইয়া যাইতো। মনে আছে না? আচ্ছা দেখেন আবার। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। দেখেছেন তো, রাজা নবকৃষ্ণের দরবারে থাকতো গোপাল ভাঁড়। আমাদের প্রাইম মিনিস্টারদের এক একটা জোকার প্রেসিডেন্ট থাকে। আমাদের প্রাইম মিনিস্টারদের জোকার থাকে বঙ্গভবনে, একটা প্রাইম মিনিস্টারের একটা জোকার থাকে। ওই যে হাসিনার এক প্রেসিডেন্ট ছিল না, নামই হয়েছিল জোকার হামিদ, তার কাজ ছিল পাবলিক হাসানো। আর তারেক রহমান পাইছে জোকার রাষ্ট্রপতি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কইতে কইতে এখন ফেনা তোলে। দেখেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। দেখেছেন আগে কি কইতে জানেন? মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করে দিতেছে জিয়া। শুনেন। কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান
জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। শুনেছেন? আবার দেখেন কয় পলিটিক্সের নাকি 12টা বাজাইছিল জিয়া। শুনেন। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের কে 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। শুনেছেন কতখানি মেরুদণ্ডহীন একটা মানুষ এই লোকটা, আমাদের সাংবিধানিক প্রধান। এই লোকের হাতে শপথ পাঠ করেছিল প্রফেসর ইউনূস। 5ই আগস্টের পাছায় লাঠি দিয়া বঙ্গভবনকে খেদাইতে হইতো। এই জিন্দা লাশটাকে আমরা এখনো টেনে নিয়ে বেড়াইতেছি। এ আবার গিয়া আমাদের সংসদে বক্তৃতা দিবে প্রথম অধিবেশনে। আবার সেই বক্তৃতায় ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা দিবে এমপিরা। হে খোদা, দরবেশ বানায় দাও। এও ছিল আমাদের কপালে। ওই দিন কি সার্কাস হয় সংসদে আমি জানি না। আমি শিওর হেভি হাউকাও বাদে এনসিপির পোলারা, ওরা একাই তো 100। চুপ্পু কঠিন অপমানিত হইবে ওই দিন। আর তার সাথে যদি জামাতের এমপিরা যোগ দেয় তাইলে এটা মজাই হবে আর কি, মজাই মজা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম। একটা জিনিস লক্ষ্য করেছেন, তরুণরা যেটি যাচ্ছে সেটি করলে প্রচুর তরুণেরা আসিচ্ছে। শাহজালালের দরগায় গেছে, দেখেন কি অবস্থা। দেখিছেন? আবার দেখেন আমার প্রাণের শহর রাজশাহীতে গেছে, দেখেন। দেখেছেন? এবার দেখেন কুমিল্লা টাউন হল মাঠে দেখেছেন? যেখানে তরুণরা যাবে, যে শহরে যাবে, আপনারা দলে দলে নেমে আসবেন, ওদের স্বাগত জানাবেন। ওরাই আমাদের ভবিষ্যৎ। ওদের শক্তি বাড়াইতে হবে আমাদের সবাই মিলে। ওদের রাজনৈতিক দল চালানোর অর্থ দেবেন, ওদের সভা-সমাবেশে যাবেন, ওদের কথা শুনবেন, আর ওদেরকে চোখের মনির মতো রক্ষা করবেন। যাই হোক, সার্কাসে ফিরে আসি। এরপর কি সার্কাস ছিল? 21শে পদক ঘোষণা করা হইল।
মোহন রায়হানকে 21 পদক দেওয়া হইলো, আপনারা সবাই দেখেছেন তাই না? মোহন রায়হানকে যারা চিনে না তাদের বলি, উনি এরশাদের আমলে বাংলাদেশের কবিদের সংগঠিত কইরা জাতীয় কবিতা পরিষদ গঠন করেছিলেন। কবিতা যে স্বৈরাচারের বিরুদ্ধে একটা লড়াইয়ের ফ্রন্ট হইতে পারে সেটা মোহন রায়হান করে দেখাইছিলেন। 71-এ জানোয়ারদের হত্যা করতে হবে সে বিখ্যাত পোস্টার ছিল না, ওটা আগাইছিল পটুয়া কামরুল হাসান, মনে আছে না? ওই জাতীয় কবিতা পরিষদের স্টেজে বসে এই কামরুল হাসানই আবার আঁকে জীবনের শেষ ছবি দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। এই ছবি আঁকার পরে ওই স্টেজে ওনার হার্ট অ্যাটাক হয় এবং উনি মারা যান পরে। সেই মোহন রায়হানকে 21-এ পদক দেওয়া হইলো, ভালো কথা। উনি অনেকদিন হারায় গেছিলেন, কি ব্যান করে, কি যেন বেবি কি যেন কি ব্যান করে, তেল ছাড়া রান্না টান্না এই সমস্ত করতো আর কি। যাই হোক, কিন্তু তার একটা অবদান ছিল, স্বৈরাচার বিরোধী লড়াইয়ে একটা সে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, সৈনিক ছিলেন, আমাদের পছন্দের মানুষ। ওনারা ডেকে নিয়ে রিহার্সেল দেওয়া হইলো। তারপরে পুরস্কার দিন, তারে কওয়া হইলো আপনার পুরস্কার স্থগিত কেন? মোহন রায়হান কর্নেল তাহেরকে নিয়ে একটা কবিতা লিখেছিল, এটা হইতেছে তার দোষ। কর্নেল তাহেরকে তো অন্যায়ভাবে ফাঁসি দিছিল জিয়াউর রহমান, এটা তো কোনো মিছা কথা না। কর্নেল তাহের তো আমাদের ইতিহাসের একটা ট্র্যাজিক হিরো, তারে নিয়ে কবিতাও লেখা যাবে না? এদিকে মগের মুল্লুক নাকি? কর্নেল তাহেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল এটা আমার কথা না, এইটা বিএনপির মন্ত্রী ববি হাজ্জাজের বউয়ের কথা। ববি হাজ্জাজের বউ ওই যে রাষ্ট্র ইসলাম, উই হইতেছে ম্যানেজিং পার্টনার, ওর বাবার একটা ল ফার্ম আছে আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েশন। ওরা সগর্বে তাদের ওয়েবসাইটে ওই কোম্পানির অ্যাচিভমেন্ট হিসেবে কি লিখেছে, ট্যাগে রেখেছে, ট্যাগের উই ওদের টের পাইনি, এই জিনিস আমার চোখে পড়বি। যাই হোক, এটা তো ইংরেজিতে কইছে, তো ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তাই না? তো আমি বাংলা করে করছি আর কি, বাংলা করলে হয়। 1976 সালে জেনারেলের সামরিক আইন শাসনামলে গঠিত একটা সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে আটক কর্নেল এবং তার সহযোগীদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করে যে ঐতিহাসিক হাইকোর্ট মামলাটি হয়, সেখানে তিনি অ্যামিকাস কিউরি মানে আদালতের সহায়ক আইনজীবী আর কি হিসেবে অংশগ্রহণ করছিলেন। এই আদালত একই সঙ্গে 1976 সালে জুলাই মাসে তাহেরের বিরুদ্ধে পরিচালিত বিচার এবং তার মৃত্যুদণ্ড কার্যকরকে এক প্রহসন বলে অভিহিত করে। আদালত আরো উল্লেখ করে 1976 সালে যাদের এই মামলার বিচার করা হয়েছিল তাদের আর বিশ্বাসঘাতক নয়, বরং দেশপ্রেমিক হিসেবে গণ্য করা হবে। মানে কি দাঁড়ায়? জিয়াউর রহমান ছিল অবৈধ, সে খুনি, আবার কর্নেল তাহের ছিল দেশপ্রেমী, অর্থাৎ জিয়াউর রহমান ছিল দেশদ্রোহী, তাই তো হয় তাই না? এটা লিখে রেখেছে ববি হাজ্জাজের বউ, লিখে রেখেছে, ওকে আবার মন্ত্রী বানাইছে, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। এটাই শেষ না, আরো আছে, আরো লিখেছে, ইংরেজিতে লিখেছে, ঠিকই লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে এটা বাংলা করে কইলে হয়। সংবিধানের 5ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করা ঐতিহাসিক মামলার তিনি সিনিয়র কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মানে জিয়াউর রহমানের বাকশালে যে পেরেক মারিছিল, জয় বাংলা করে দিয়েছিল জিয়াউর রহমান, 5ম সংশোধনে বাকশাল বাতিল হয়। আর এই যে তুমি কে আমি কে, বাঙালিতে পানি ঢাল ব্যবস্থা করছিল জিয়াউর রহমান, এটা জিয়ার নাকি অপরাধ, এটা লিখে রাখিছে ববি হাজ্জাজের বউ। এরপরেই কিন্তু জিয়াউর রহমানের বীরুত্তম এবং অন্যান্য খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা শুরু হয়। কি চমৎকার! ওরে যদি তারেক রহমান মন্ত্রী বানাতে পারে, তাহলে মোহন রায়হানকে কেন এভাবে অপমান করা হবে? এটা কোনো কাজ হচ্ছে? একজন মানুষকে ডাইকা এরকম অপমান দিতেন না পুরস্কার? 21 পদক কেউ। আর যারা পুরস্কার নিতে গেছেন ওইখানে হ্যাংলার মতো লাল ফেলতে আপনারা কেন পুরস্কারের অনুষ্ঠান বর্জন করলেন না? কেন বললেন না আমাদের একজন কবিকে এইভাবে অপমান করা হয়েছে? এটা বলতে পারেন না? এতই লোভ। এইখানে শেষ না, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার দিল বিএনপি সরকার, খুব ভালো কথা, আমরা সবাই পছন্দ করি জাফরুল্লাহ চৌধুরীকে, কিন্তু উনি আগেই স্বাধীনতা পদক পাইছিলেন 1977 সালে, আর একবার দিছে, উনি খুঁজেও দেখেনি যে আরেকবার উনি পাইছিলেন কিনা, আগে কে পাইছে। দেখে এই হইতেছে এটা সরকার চালানো আর কি। তারপর যখন ধরা পড়িছে তখন নীতিমালা সংশোধন করেছে, না আর একবারও দেওয়া যাবে। পুরস্কার ঘোষণা পরে নীতিমালা সংশোধন করলে তো আগের সিদ্ধান্ত জায়েজ হয়ে যায় না, আগে সংশোধন করে তারপরে পুরস্কার ঘোষণা করতে হয়। এই সহজ নিয়মটাও এরা বুঝে না। সার্কাস চলতেছে তো, জোকার তো ঠিক মতো শেষ করতে পারে না, একের পর এক সার্কাস, তার সার্কাসের শেষ নাই। এর মধ্যে এই যে মানবতা বিরোধী অপরাধের একটা মামলা, চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের এক সংসদ সদস্য ছিল না ABM ফজলে করিম চৌধুরী, তার আবার পোলা মেলা সার্কাস টার্কাস করতো মাঝে মধ্যে, তো ওকে খালাস পায়ে দেওয়ার বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ চাইছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। এই সাইমুম রেজা তালুকদার কে? এই সাইমুম রেজা তালুকদার বিএনপির আইসিটি বিষয়ক ফোরামের আইন বিষয়ক সম্পাদক। দেখেন, এই আইসিটি ফোরামের হর্তাকর্তা হচ্ছে বিএনপির অনলাইন সব পান্ডারা, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, ইমতিয়াজ মির্জা, মারুফ মল্লিক, সবাই। এই সব দেখেন নিউজ থেকে দেখান, দেখাইছেন যেখানে বাটপারি দেখবেন সেখানে বিএনপি, এমন একটা এক্সপোর্ট কোয়ালিটির বাটপার বিএনপি করে না, এটা তো হইতে পারে না, তাই না? তা ঠিকই হয়েছে,
দেখেছেন? সার্কাস, মানে এরা চান্দাবাজি করতেছে এখানেও এসে চান্দাবাজি, ঘুষ। চিন্তা করেন, এতে মিনিমাম ইন্টিগ্রিটি নাই। আচ্ছা, হাদির খুনি ধরা পড়িছে, এই খবরে তো সয়লাভ হয়ে গেছিল না ফেসবুক, সোশ্যাল মিডিয়া। আমি অনেকগুলো অসঙ্গতি ধরায় ভিডিও করেছিলাম। আমি প্রথমে তো ফেসবুকে লিখেছিলাম অসঙ্গতিগুলো, আমার গেলায় তো কিছু রাখেনি তারেক রহমানের চাকর বাকর গুলো, এগুলা সব বিএনপি তো করে না, বিএনপি তো না, তারেক রহমানের চাকর বাকর। যাই হোক, এইখানে দেখেন RSPR এর বরাতে দৈনিক হিরোশিমা জানাইতেছে, ও দৈনিক হিরোশিমা জানেন নাকি, ফুন্দের আলোর আগুনে পড়া অফিস দেখে কেবেন কইছিল, এটা দেখে মনে হইতেছে হিরোশিমা বোমা পড়ার পরে যে অবস্থা সেরকম হয়েছে, তাই দৈনিক হিরোশিমা খোয়াই যায়। সে কইতেছে প্রধান আসামি ফয়সাল সহ 2 জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, এই শিরোনামে কইতেছে এখন ভারতে আটক ফয়সাল এবং আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মানে বাংলাদেশের কর্তৃপক্ষ ফিরে আনবে, তাই তো বোঝা যায় নাকি? এইটাই তো। আচ্ছা, এখানে গোয়েন্দা সূত্র বরাতে যেটা কইছে সেটা ISPR এর বরাতে কইছিল, পরে মুছে দিছে, দেখেছিলাম না আগের ভিডিওতে। এখন দেখেন নিচে কি লিখেছে ঘোষণা দিয়া, ঘোষণা এই সংবাদের কোনো তথ্য পরিবর্তন করা হয়নি, তবে ISPR এর অনুরোধে সূত্র হিসাবে তাদের নাম কেবল বাদ দেওয়া হয়েছে। হইল না, হয়নি, আবার রিডার সাহেব আবার করা লাগবে, আপনার সেন্স অফ হিউমার কমে যাইতেছে। বিশেষ ঘোষণা করলে একটা ঢোলের বাড়ি দিবেন, সাউন্ড দিবেন, উকে করে ঢোলের বাড়ি সাউন্ড দিবেন। আবার কইতেছি দৈনিক হিরোশিমার ঘোষণা, ঢোলের বাড়ি। এই সংবাদের কোনো তথ্য পরিবর্তন করা হয়নি, তবে ISPR এর অনুরোধের সূত্র হিসাবে তাদের নাম কেবল বাদ দেওয়া হয়েছে। ঢোল বাজানো ভালো হয়েছে না? দৈনিক হিরোশিমার সম্পাদকের একটা ড্যান্সের সাথে ঢোল বাজান নেয় না, এটা সাহেব হাউস হয়েছে। দেখান এই ফুট মাসাজটি ব্যবহার করে দেখুন, প্রথম 10 মিনিট। সুন্দর হয়েছে না? এরপরে একদিন মাহফুজানন্দ প্রভুপাদের ড্যান্স দেখাবো, সাকভুং মানের সাথে, গানটা শুনে দেন এটা সাহেব। আচ্ছা, দৈনিক হিরোশিমার নিউজ কয় তারিখের দেখেন এডিটর সাহেব, দেখেছেন 8 তারিখ, তাই না? 8ই মার্চ, তাই না? তাই তো 8 তারিখ। তো ওই নিউজে কইতেছে এখন ভারতে আটক ফয়সাল এবং আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাই তো লেখা আছে, একেবারে কাগজে কলমে লেখা আর কি, তাই না? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এইবার 9 তারিখে পররাষ্ট্র আধামন্ত্রী শামা আবায়েদ কইতেছে হাদির খুনি ফয়সালকে আটকের বিষয়ে ঢাকাকে কিছু জানায়নি দিল্লি, কিছু জানায় না, এটা বলতেছে 9 তারিখে। 9 তারিখ, তারিখটা দেখেন। নাই যদি জানায় তাহলে হাউকাউ করলো কি নিয়া? বাংলাদেশে ফিরে আনার প্রস্তুতি নিল কেমনে? সার্কাস দেখেছেন? হ্যাঁ, আমি কইছিলাম না এত অসঙ্গতি, আরো 2-3টা অসঙ্গতি দেখাই দিলাম, দেখেছেন? আর একটা সার্কাস দেখি। আওয়ামী লীগের শেখ সেলিম কইছিল 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, 2024 আস্তে আস্তে দম ফুরে গেছে, হেলিকপ্টার করে পলাইতে হয়েছে। এখন জয়নাল আবেদিন ফারুক কইতেছে তারেক রহমান 2042 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে। কেমনে? আর তরুণরা তো বিএনপি করে না, ভোটও দেয় না, আপনি ক্ষমতা থাকবেন কেমনে? জুলাই সনদ অনুসারে পরপর 2 টার্মের বেশি কেউ পিএম থাকতে পারে না। 2042 সাল পর্যন্ত তারেক রহমানের পিএম থাকার কোনো সুযোগ নাই জুলাই সনদ অনুসারে, যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়। আর হায়াত মউত তো আমাদের হাতে না, তাই না? যদি বলতো বিএনপি ক্ষমতায় থাকবে তাও মানা যায়, এটা একজন সিনিয়র নেতার কি বালা মানায়? সার্কাস তো, ওই এক সার্কাস। আওয়ামী লীগের দেখাও এদের শিক্ষা হয় না, এগুলো সব জোকার আইনা বসাইছে তারেক রহমান। সবচেয়ে বড় কৌতুক তো শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারিতে, ভোটের দিনে। আপনি ভোট দিচ্ছেন দাঁড়িপাল্লায় আর শাপলা গলিতে, আর জিতছে ধানের শীষ। আপনি চুল খাইবেন কিন্তু আরাম পাইবেন না, আপনি ভোট পাইবেন কিন্তু জিতবেন না, আপনি লেখাপড়া করবেন পাশ করবেন না, পাশ করবেন চাকরি পাইবেন না। বাংলাদেশের দরিদ্র মানুষদের কোনোদিন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ক্ষমতাবান হইতে দেবে না। ইলেকশনের আগে বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ভয় পেয়ে রেখেছে, এইবার জামাত এনসিপি ক্ষমতায় যাবে, আমাদের সাজানো বাগান, লুটপাটের বাগান ধ্বংস হয়ে যাবে। শুরু করলো ঘুটু। বাংলাদেশের মানুষকে জিগান যে কাউকে জিগান, সবাই বলবে ভোট দিছি দাঁড়িপাল্লার শাপলাগলিতে আর ধানের শীষ জিতছে। এটা কেমন কথা? মানুষ যখন দেখবে তার গণরায়, তার দেওয়া ভোট চুরি হয়ে যায়, তার নিজের নেতা সিলেক্ট করার এজেন্সি নাই, ক্ষমতা নাই, তার মতের কোনো মূল্য নাই, তার পথ একটাই খোলা থাকে, সেটা বিপ্লব। বাঙ্গু এলিটেরা আপনারা আরেকটা বিপ্লবের রাস্তা নিজেরাই তৈরি করে দিচ্ছেন। এইবার জনগণ আর আগের ভুল করবে না। বিএনপি নিজেই একটা জোকার, ওই যে কয় না, পারফরমেন্স শুরু করে শেষ করতে পারে না, এইরকম।
আমি মিলে দিতেছি। দেন বিএনপি তার শাসনকাল কখনো পিসফুলি শেষ করতে পারেনি, ঠিকভাবে শেষ করতে পারেনি। শেষে যায় ভজকট বাগাতে পাঠায় ফেলছে, ইতিহাসে নাই, একবারও না। জিয়ার শাসন শেষ হয়েছে জিয়ার হত্যাকাণ্ডের মধ্যে দিয়া, সাত্তারের শাসন মিলিটারি কু দিয়া, খালেদা জিয়ার 1991 এর শাসন শেষ হয়েছে একটা পাতানো নির্বাচন, তারপরে পদত্যাগের মধ্য দিয়া, ইলেকশনে কয়দিনের মধ্যে পদত্যাগ করতে হয়েছে। আর 2002 সালের শাসন শেষ হয়েছে 111 দিয়া, লগি বইটার তাণ্ডব দিয়া। আপনাদের রেকর্ড তো এই। আপনারা তো জোকার, শেষ করতে পারেন না, শুরু করেন কিন্তু পারফরমান না তো আপনারা জোকার। আপনাদের রেকর্ড তো এই। পাংখা গজাইছে এখন বিএনপি, আজ বুঝবার আর বুঝবা কায়েল, পাছা থাপড়াইবা আর পারবে গাল। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা ঐতিহাসিক কলঙ্ক হইয়া থাকবে বিএনপির কপালে। বাংলাদেশের মানুষ তার অধিকার আদায় করে নেবে। লুটপাট তন্ত্রকে, চুরি, বাটপাড়ি আর চান্দাবাজিকে রাষ্ট্রীয় এবং সামাজিক কর্তৃত্ব থেকে উৎখাত করবে। আমাদের অবস্থা হয়েছে ওই বাচ্চাটার মতো। আপনারা দেখছেন কিনা জানি না, না দেখে থাকলে আজকে ভিডিওটা দেখাবো। যার স্বপ্ন ছিল একজন আলেম হবে, তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে। শোনেন, শখ ছিল তো একটা হুজুর ছিলাম, বড় হয়ে আলেম হবো, আমার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, এটাই চাইছিলাম। এখন কী করবো, আমার তো নাই, থাকলে তো আলেম হয়তো। বললাম তো এখন যাব নানু বাড়ি, নানু বাড়িতে যদি পাঠায় দেয় তাহলে ঈদ করা হবে না, যদি নানু বাড়িতে যদি না পাঠায় সে জায়গায় রাখে তাহলে এই জায়গায় ঈদ করবো। একবার গেছিলাম, তারা কয়েকদিন পরে পাঠাই দিয়েছে, বলছে কি যে আমাদের এই জায়গা থাকার জায়গা নাই, তুই যে যা পারিস সে জায়গাতে থাকি এবার আগে। আমি কি করবো, মন খারাপ করে সে আবার এই যাইছি। দেখেছেন, আমরাও কিন্তু চাইছিলাম এই বাচ্চাটার মতোই এই রাষ্ট্রটারে ঠিক ওই দরিদ্র মানুষদের হাতে আবার তুলে দিই, সবহারা মানুষদের হাতে তুলে দিই, যাদের কিছু নাই, যারা কোনোদিন যেতে নাই তাদের হাতে তুলে দিই। আমাদের দেওয়া হইল না, সুযোগই দেওয়া হইল না। আমরা তো কারো সম্পদ কেড়ে নিতে চাই নাই, খালি লুটপাট বন্ধ করতে চাইছিলাম, একটা ইনসাফের সাম্যের সমাজ চাইছিলাম। বাঙ্গু সুশীলারা জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের দরিদ্র মানুষের সাথে যে বেইমানি করছে, এই বেইমানি আমরা মনে রাখবো, আমরা এর বদলা নেব। আমরা জানি কারা কারা এই বেইমানি করছে। আপাতত এই বাচ্চাটাকে খুঁজে বের করেন মেহেরবানি কইরা। ওর আলেম হওয়ার স্বপ্ন আমরা দেশবাসী পূরণ করব। ওর দোয়া যেন আমাদের উপরে বরকত হইয়া ঝরে পড়ে। যেই রাষ্ট্র ওর স্বপ্ন পূরণ করতে পারে না, ওই রাষ্ট্রকে, ওই সংবিধানকে লাথি মেরে চুরমার করিয়া নতুন রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য হবে। ওটাই হবে আমাদের আজাদি। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।